জয়গুরু, জয়গুরু, সুপ্রভাত। আজ বৃহস্পতিবার ২১শে মার্চ সাল ২০২৪। অনলাইনে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম ও ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমার সম্পর্কে সে অপরকে যেন বুঝতে পারে যে তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে শ্রদ্ধা করো, তার ভালো হলে তুমি বুঝতে যাও, তার দয়াটাকে তুমি নিজের দয়া বলে মনে করো, তার দায়টাকে তুমি নিজের দায় বলে মনে করো, তাকে উপদেশ দেওয়ার জন্য তুমি ব্যস্ত নও, তার সেবা ও সাহায্য করতে পারলে তুমি নিজেকে কৃতার্থ মনে করো। তাই আজকে তার দয়ার কথা, অনুভূতির কথা, প্রাপ্তির ঘটনা আমরা শুনব। আজ দয়ার কথা পরিবেশন করবেন শ্রদ্ধেয় প্রসেনজিৎ দাস দাদা বর্ধমান থেকে। দাদার সময় ৫টা ৩০ পর্যন্ত। জয়গুরু দাদা। জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। জয়গুরু, জয়গুরু। অনলাইনে উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আমি পূর্ব বর্ধমান জেলা থেকে প্রসেনজিৎ দাস। গতকাল শ্রদ্ধেয় পিউ মা আমাকে বলছিলেন, দাদা আপনি আমাদের এই লিঙ্কে তার দয়ার কথা, আপনার জীবনের অনুভূতির কথা একটু শোনাবেন। সত্যিই তাই, তার দয়ার কথা যতই বলা যায় ততই মনে হয় কম পড়ে যায়। কারণ আমার জীবদ্দশায় আমি দীক্ষা পেয়েছি ২০০২ সালে। ২০০২ সাল থেকে আজকে ২০২৪, ২২ বছর। এই ২২ বছরের কথা, প্রতিটা মুহূর্তের কথা, তার দয়ার কথা যখনই যে কোনো জায়গাতেই বলার সুযোগ পাই না কেন, মনে হয় কোনো একটা ঠিক বাদ পড়েই যায়। কারণ ২২ বছরের কথা তো ২২ দিনেও বলা সম্ভব হয়ে ওঠে না, এমনই তার দয়া। আমি দীক্ষার প্রারম্ভ থেকেই শুরু করছি, কারণ তেমনই একটা বলার কথা আমাকে মা বলেছেন। তো আমি চেষ্টা করছি। আমি খুব একটা সুবক্তাও নই, হয়তো গোলমাল হয়ে যেতে পারে ভাষার সঙ্গে। আশা করি ক্ষমা করে নেবেন। আমি সংশোধন করার চেষ্টা করব ঠিকঠাক করে। ২০০২ সাল, তখন আমার দীক্ষার শুরুতে আমি তেমন ভাবে ঠাকুর কি জিনিস, তিনি কি, তিনি কে, তার দীক্ষা নিলে কি হতে পারে, এই বিষয়গুলো আমার ঠিক জানাও ছিল না। যেমন আর ৫টা মানুষের থাকে না, তাদেরকে যাজন করতে হয় গিয়ে। তো যাজন করার পরেই তারা দীক্ষা গ্রহণ করে। তো সেই যাজন আমরা বিভিন্ন রকম ভাবেই করে থাকি। যেটা এতদিনে আমি বুঝেছি যে ও ও মানে উপযুক্ত যাজন ছাড়া দীক্ষা হলে কত গোলমাল হতে পারে। তবুও আরো একটা বিষয় আমার মধ্যে এখন নাড়া দেয় যে সত্যিই এটাও ঠিক যে উপযুক্ত যাজন ছাড়া যেমন দীক্ষা গোলমাল হয়, তেমন নাম যেকোনোভাবে যদি পৌঁছে যায় কারোর কানে, অটোমেটিক্যালি যদি জমিটা উর্বর হয়, ব্যক্তিটি যদি পাকাপাত্র হয়, তো সেখানে গাছ অঙ্কুরিত হবেই উর্বর জমি হলে। যেমন জানি না, আমি
তার দয়ায় কিভাবে আজকে এই জায়গায় এসেছি। তো শুরু করি। আমি ২০০২ সাল, তখন আমার বাড়িতে দীক্ষার জন্য কয়েকজন গুরু ভাই, হয়তো লিঙ্কের অনেকেই চিনবেন। শ্রদ্ধেয় ফটিকচন্দ্র ঘোষ, আমাদের পূর্ব বর্ধমান জেলার। আমরা ওকে ফটিক জেঠু বলি। তো জেঠু আমাদের বাড়িতে বাবার কাছে প্রায়শই আসতেন দীক্ষার জন্য, যে আপনাকে দীক্ষা নিতে হবে, ঠাকুরের দীক্ষা নেওয়া ভালো, বিস্তারিত বিষয়। তো বাবা বিষয়টা ঠিক ততটা নেননি। কারণ কি যে ঠিকঠাক দীক্ষার দিকে উনি অতটা তখন আগ্রহী ছিলেন না। তো বারবার ওনাকে ফিরিয়ে দেয় যে, না আমরা দীক্ষা টিক্ষা এখন নিতে পারবো না, আমাদের এখন ঠিক আহ, ইচ্ছা নেই, আপনি পরে আসবেন। তো এইভাবে বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো ফিরিয়ে দেওয়াতে তিনি আহ, কিন্তু হাল ছেড়ে দেননি। তিনি আমাদের বাড়িতে এসেই যেতেন, বারবার আসতেন। এমনকি জোরপূর্বক বাবা তাকে একদিন বাড়ি থেকে ধমক দিয়ে বের করে দেওয়ার মতো করে দিয়েছে, তাতেও উনি হাল ছাড়েননি, বারবার আসতেন। দিয়ে একদিন আমার ঠাকুমা, মা সবাই মিলে বাবাকে নিয়ে একটা রাজি হয় যে বারবার যখন বলছে তাহলে দেখা যাক। তো তখন আমার ঠাকুমা বলে যে, আমি তো দীক্ষা গ্রহণ করেছি আগেই, সেটা অন্য একটা গুরুদেব, মানে কুলগুরু না, এই ঠাকুর শ্রী যে বালক ব্রহ্মচারী। তো ঠাকুমা বলে যে, আমি তো দীক্ষা নিয়েছি, তা আমার মাকে আর বাবাকে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। তো মা বাবা দীক্ষার জন্য যখন প্রস্তাব গ্রহণ করে, বলে, ঠিক আছে তাহলে আমরা নেব। আহ, যথারীতি ঋত্বিক দাদার প্রয়োজন, ঋত্বিক দাদাকে ডাকা হয়েছে, দীক্ষা হবে মহালয়ার দিন, পবিত্র মহালয়া, সেদিনকে দীক্ষা হবে। দীক্ষার জন্য বসেছে আমার মা, ঠাকুমা, মা আর বাবা, আমার কাকা কাকিমা, 4 জন দীক্ষা নেবে। তো হঠাৎ করে এখন আমাকে, আমি বাইরে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিলাম বাড়িতেই আর কি, বাড়ির উঠোনে। তো যারা দীক্ষা দিতে এসেছিলেন তাদের মধ্যে একজন আমার পরিচিত, আমার গ্রামের। তো তিনি আমাকে ধরে বলছে, এই চল দীক্ষা নিবি চল। আমাকে কোনো যাজন করেনি, এই চল দীক্ষা নিবি চল। তো আমি বললাম যে, কেন দীক্ষা, কি কি ব্যাপার? তো বলছে, না এটা নিতে হয়, খুব ভালো, চল দীক্ষা নিতে। বাবা বলেছে, না 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 না, এই দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না, এ তো সে শুনেছি নাকি ওসব বয়স টয়স হলে নেয়। আমি ঠিক এরকমই বলেছিলাম, দিয়ে বলছে, না না নিবি চল। যে আমার মানে তিনি আমাকে যাজন করার মতো সুযোগ দিচ্ছেন, মানে আমি দিইনি, তিনি হয়তো করলেন না। হাতটা ধরে হেয়ে করে টানতে টানতে নিয়ে যায়। তখন আমি তাকে হাতটা জোর মানে ঝাঁকিয়ে ছেড়ে দিয়ে বলছি যে, শুনুন, আমি তো সে আমার দাদু হয় সম্পর্কে, আমি, দাদু শোনো তোমাকে একটা কথা বলি, এই দীক্ষা টিক্ষা নিলে কি হবে এসব আমি বুঝি না, অন্তত এটুকু আমাকে বলো, তুমি যখন জোর করে নিয়েই যাচ্ছ, আমি কিন্তু কিছু করবো না, আমার কোনো পাপ হবে না তো? তো তখন বলছি যে, হ্যাঁ হ্যাঁ, তোর কোনো পাপ হবে না, তুই নিবি চ। আমি বললাম, ঠিক আছে তাহলে আমি কিছু করবো না, কিন্তু আমি ভালো 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 করে বলে দিচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছ, নিয়ে চলো। দিয়ে আমাকে জোর করে নিয়ে গেছিল। দিয়ে নিয়ে গিয়ে উম, দীক্ষা বসালো, দিয়ে দীক্ষাটা হয়ে গেল। এবার দীক্ষার সময় যে সংকল্পগুলো হচ্ছে, যে আমি অদ্য হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক, এরকম বিস্তারিত যে সংকল্প পাঠ হচ্ছে, এই সংকল্পগুলো পাঠ করার পর ঠাকুরের সামনে যাই হোক, তিনি একজন যে পুরুষোত্তম, বা তিনি যে সেই সৃষ্টিকর্তা, তার একটা যে পাওয়ার, সেটা আমি সেদিনকে ওখানে আসনে বসেই যে না জানি কেমন একটা মানে আমার হয়েছিল আর কি। তো ওই সংকল্পের পরই আমি সেই ছবির দিকে তাকিয়ে খালি মনে হচ্ছে যে, যাহ, তো মনে হচ্ছে কিছু একটা আমি আহ, কারোর সাথে এটা কেমন যেন জড়িয়ে যাচ্ছি। যাই হোক, দীক্ষাটা হয়ে যাওয়ার পর বাইরে এসে একজন দাদা বসে বোঝাচ্ছিলেন যে কি করতে হয়। আমি তখন তাকে গিয়ে ধরেছি, দাদা আমাকে একটু সহজে বলুন যে সব থেকে সহজে কি করলে আহ, মানে মোটামুটি একটু পার পাওয়া যায় আর কি। মানে দীক্ষা যখন নিয়েই ফেলি তখন কিছুটা করতেই হবে, এটা আমি বুঝে গেছি। তো আমাকে দয়া করে বলুন যে সব থেকে সহজে কি করা যায়। তো তখন সে দাদাটি বলছে যে, সে বেশ উপাসনা বই বার করে বসে আছে। তো উপাসনা বইটা আমি এতদিনে মানে পরে জানতে পেরেছি, তখন দেখলাম একটা কি একটা একটা ছোট মতো বই নিয়ে বসে আছে, দিয়ে বলছে যে এরকম ভোরবেলায় প্রার্থনা আছে, এরকম করতে হয়, হ্যাঁ, তারপরে এই প্রভাতী, এই বিস্তারিত নাম ধ্যান। আমি তো বেশ ভালো বুঝছি না, তখন আমি মনে মনে যে যাই তো মুশকিল, অনেক কিছু বলছে, তারপরে এত বড় বড় কি সব ভাষা, এইসব কিছু কি করে মনে রাখবো। দিয়ে আমি বললাম, দাদা সহজে বলুন। সে কোনো মতেই আমাকে সহজে বিষয়টা বলে না, বলে এই সব কিছু করতে হবে।
যাক, সে তো গেল। এসে ওই দাদুটিকে ধরেছি আমি। এই দাদু আমাকে সহজে বলতেই হবে যে বলছে যে, "তুই শুধু ইষ্টভৃতিটা করবি, এই যে পয়সা রাখার ব্যাপারটা আছে ওইটা করবি, তাহলেই হবে।" তো যাই হোক, মোটামুটি একটা সমাধান সবকিছু মিলিয়ে নিয়ে আমি একটা নিজের মতো করে নিজেই করে নিলাম যে ওই ইষ্টভৃতিটা করলেই হবে। আর কিছু করার দরকার নেই। বাকি যা আছে ও বাবা-মা করবে। দিয়ে তারপরে শুরু হয় তখন আমার ১০ পয়সার ইষ্টভৃতি। তো ১০ পয়সার ইষ্টভৃতি দিয়ে স্টার্ট করা হয়। এবার ইষ্টভৃতি করি কখন? তখন আমি অ্যা মানে মোটরসাইকেল গ্যারেজে একটা কাজ করতাম। মানে কাজ শিখতাম আরকি। মোটরসাইকেল গ্যারেজে কাজ করি। খুবই সাধারণভাবেই জীবনযাপন। এখনো অসাধারণ কিছু না। তো যাই হোক, সেভাবেই জীবনযাপন চলে। সেই দিনের সেই নাম নেওয়ার পর ওই বীজ নাম অ্যা আমি দেখেছিলাম, অনুভূতি যেটা আমার হয়েছিল যে জীবনের আগের দিন মানে দীক্ষার আগের দিন পর্যন্ত ঠিক যেমন ধরনের আমার চলা-বলা যেমনই ছিল একটা অনুভব, সেই দীক্ষাটা নেওয়ার পর সেই দিনের মধ্যে কেমন জানি না একটা নিজের মধ্যেই নিজের একটা মানসিক পরিবর্তন তৈরি হয়ে গেল। যে এটা আমি পরে একজন গুরু ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। তো সেটাই আমি সবার সামনে আজকেও বলতে চাই যে দীক্ষার মুহূর্তে ওই বীজ নাম যে মানুষের কানে পৌঁছাক, যে যেমনভাবেই নিক না কেন, নামের যে একটা পাওয়ার এবং সত্যি করে শ্রী শ্রী ঠাকুরের এই সৎ নামের যে পাওয়ার, তার কর্ম কিন্তু তখন থেকে শুরু হয়ে যায়। তারপর সেই বীজ নামকে লালন পালন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে নাম ধ্যানের প্রয়োজন, যজনের প্রয়োজন, এটা কিন্তু ভীষণ। যজন না করলে তখন কি হয়, ওই বীজটা শুকিয়ে যায় আমার মধ্যে। তখন আমরা বুঝতেই পারি না যে নাম ধ্যানের পাওয়ারটা কতখানি। তো আমি বুঝেছিলাম, তখন আমার মধ্যে একটু কাজ শুরু হয়েছিল যে নামটা নেওয়ার পরই পরে কিন্তু আমার মানসিকভাবে আমি কিন্তু একটা অন্যরকম পরিবর্তন অনুভব, আমি ঠিক বোঝাতে পারবো না। একটা পরিবর্তন আমার কিন্তু এসেছিল। আমি নিয়মিত ইষ্টভৃতিটা করতাম। সকালবেলায় উঠে ইষ্টভৃতি করছি কিভাবে? না, দাঁড়িয়ে, দাঁড়িয়ে। মানে বসতাম না। কারণ বসলে পরে আমার তার সময় ছিল না আরকি। দাঁড়িয়ে স্নান-টান করে এসে ইষ্টভৃতি করতাম। দাঁড়িয়ে ১০ পয়সার ইষ্টভৃতি হাতে নিয়ে ওই কোনো রকমে কপালে ঠেকিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়ে আমি গ্যারেজে চলে যেতাম। তো এইভাবে করতে, করতে ইষ্টভৃতিটা রেগুলার ছিল। বন্ধ কোনোদিনই হয়নি। তো সেই ১০ পয়সার ইষ্টভৃতি সেইভাবে স্টার্ট করিয়ে মালিক দয়া করে একটার পর একটা দিন যখন এগোতে শুরু হলো, তখন আমি ভাবছি যে খুব তো মজার জিনিস, খুব ভালো লাগছে। তখন আমার মধ্যে পরিবর্তন আসলে আমি নিয়মিত ঠাকুরের কাছে ইষ্টভৃতি করার পর গাছে ফুল তুলে নিয়ে এসে ফুল দিতাম। এবার এরকম করতে, করতে দীর্ঘদিন কাটছে, খুব ভালো লাগে। আমি কিন্তু রেগুলার ইষ্টভৃতিটা ঠিকঠাক করি। নাম-ধ্যান ঠিকঠাক মতো হয় না। মা-বাবা নিয়মিত করেন। একদম সুন্দর সবকিছু ঠিকঠাকভাবে। ৩ মাসের মধ্যে মা-বাবা স্বাস্থ্যহীন হলো। স্বাস্থ্যহীন হওয়ার পর তখন আমিও মা-বাবার সাথে, সাথে মাছ-মাংস খাওয়াটা পুরো বন্ধ করে দিলাম। আমি নিয়মিত মাছ, মাংস, ডিম সব রকমই আমার খাওয়ার অভ্যাস ছিল। আমি সেগুলোকেও ছেড়ে দিলাম। না, মা-বাবাও খাচ্ছে না। ঠাকুর খুব ভালো এবং অ্যা খুব ভালো লাগতে শুরু করলো। না জানি কেমন একটা অনুভূতি। আমি ছেড়ে দিলাম। তারপর একদিন হঠাৎ করে একদিন একটা ঝড়ের কবলে পড়েছিলাম। এটা খুব সুন্দর আমার জীবনের ১ম এই একটা ঘটনা। মানে এগুলো মনে রাখার মতোই, তাই মনে আছে আজও। গ্যারেজ থেকে বাড়ি ফিরছি সাইকেল নিয়ে। আমার একটা ছোট্ট রেসিং সাইকেল ছিল। সাইকেলটা নিয়ে শীতের দিন, মাঘ মাস। সাইকেল নিয়ে বাড়ি ফিরছি। আ জায়গাটা আমাদের এলাকারই একটা নদী ব্রিজ পার হতে হয়। তো নদী ব্রিজটা পার হওয়ার আগেই শীতের দিন, তখন বিকেল। প্রচন্ড ঝড় উঠেছে, হ্যাঁ? আর ঠান্ডা। গায়ে সোয়েটার, মাফলার সবই আছে। আর সাইকেলের সামনে একটা খাঁচা ছিল, মানে যেটা থাকে আরকি। ওরকম খাঁচার মধ্যে আমার একটা টিফিন আছে। টিফিন বক্স যেটার মধ্যে টিফিন ছিল। তো এগুলো নিয়ে আমি যখন বাড়ি ফিরছি হঠাৎ করে ঝড় উঠেছে নদী ব্রিজের কাছে এসে। সেই ঝড়েতে মানে শীতের দিন, তারপর ঝড়। একদম সাইকেল থেকে পড়ে যাওয়ার জোগাড়। সেমত অবস্থায় একসঙ্গে আমরা ৩-৪ জন আসছি। ২-১ জন নদী ব্রিজের নিচে আশ্রয় নেয় যে কোন রকমে বাঁচার জন্য। তো আমার তখন মনে হয় যে আর একটুখানি গেলেই তো বাড়িটা। তো নদী ব্রিজ থেকে কিছুটা আসলেই আমাদের বাড়ির রাস্তা। তো তীব্র ঝড়। তখন ঐখান থেকে আমি সাইকেলটা, কেউই তখন সাইকেল চালাতে পারছি না। মানে সাইকেল থেকে নেমে হেঁটে, হেঁটে আসছি।
তো হেঁটে হেঁটে আসার সময় সাইকেলের হ্যান্ডেলটা প্রত্যেকেরই হাতে আছে, কিন্তু সাইকেলের চাকাগুলো আকাশে ঘুড়ির মতো উঠছে। মানে এত জোর ঝড় দিচ্ছে, এবং এমনকি আমাদের নিজেদের পাগুলো টলমলো করছে যে সাইকেলের সাথে আমরা যেন ভেসে যাচ্ছি আকাশে, এরকম অবস্থা। তো নদী ব্রিজ থেকে জাস্ট কিছুটা আসার পরই কেউই আর সাইকেলটা হাতে ধরে নিয়ে হাঁটতে পারিনি। তখন কিছুজন ঝড়ের সঙ্গে উড়ে গিয়ে নিচে জমিতে পড়ে যায়, নদীর ধারে মানে রাস্তার ধারে। আমিও তেমনই রাস্তার ধারে জমিতে না পড়ে গিয়ে একটা মোটা গাছ ছিল, মোটা মানে মাঝারি ধরনের একটা গাছের, ওই রাস্তার ধারে যে গাছগুলো থাকে ওই রকম একটা গাছকে আঁকড়ে ধরে তখন গাছের গোড়ায় মাথাটাকে গুঁজে দিয়ে, মানে একদম মাথাটা গুঁজে হাঁটু মাথা মুখ এরকম নিচে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এরকম উপুর হয়ে গাছটার আড়ালে গিয়ে বসে আছি। আর সাইকেলটা ছেড়ে দিয়েছি, সাইকেলটা তখন নিচে একটা ওই নয়াঞ্জলির মতো জায়গায় সাইকেলটা পড়ে আছে। আমার পাশাপাশি অনেকেই কে কোথায় আছে আর খুঁজে পাচ্ছি না, তখন এত ঝড়, তখন কেউ কারোর দিকে আহ, তাকানোর সময় নেই। আমি নিজে বেঁচেছি তো বাপের নাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওই অবস্থাতে যখন ঝড় চলছে, তখন আমার পিঠে মনে হচ্ছে যেন কে যেন এসে মানে মানে সে লাঠি দিয়ে জোরে মারছে আর কি। মানে এত পিঠের ওপরে শিলাবৃষ্টি হচ্ছে আর কি। আর সেই মোটা মোটা সেই শিল পড়ছে, আর সেই দুমদাম দুমদাম মাথায় পিঠে এত সোয়েটার মাফলার আছে, তাতেও পিঠ ফাটিয়ে দেওয়ার জোগাড়। হাত পা সব একদম পুরো যেখানে যা পাচ্ছে দুমদাম মারছে। তখন শুধু কোনো রকমে একবার তাকিয়ে দেখতে পেয়েছি যে লাল জল রাস্তার থেকে ঢেউ খেলে আসছে, আর আমরা তো নয়াঞ্জলির নিচেই বসে আছি। মানে নয়াঞ্জলি ঠিক না, রাস্তার জাস্ট একটু নিচে। মানে মাথার উপরে তখন ওই রকম মার খাচ্ছি আর ঝড়। আর তখন শুধু একটাই মনে আসছে যে কিছুদিন আগে আমি দীক্ষা নিয়েছি, তো ঠাকুরের নাম করলে এটা নাকি সব ভালো হয়। জোর নাম করছি এখানে, তখন ঠাকুরের নামটা জোর করছি যে রক্ষা পেতেই হবে যেভাবে হোক। তো সেই সেই দিনের সেই নাম করার পর, সেইভাবে ওই ঝড়টা কাটানোর পর যখন ঝড় থামলো, তখন দেখতে পেলাম কি যে আমার সাইকেলের শুধু হ্যান্ডেলের ওই একটা গ্রিপ কভার শুধু বেরিয়ে আছে, আর পুরো সাইকেলটা একদম বরফে ঢাকা। বরফে পুরো ঢাকা, মানে ওই শিলাবৃষ্টির যে সিলগুলো বলছে পুরো ঢাকা। পাশে দেখছি যে একজন আমাদের মানে দাদা ভাই, একজন আমাদের পাড়ারই পরিচিত, সে খুব কাঁদছে। মানে সেই দাদা ভাইটা একটা রিক্সায় করে, সে আর কি ওই রিক্সা নিয়ে মানুষ নিয়ে মানে প্যাসেঞ্জার নিয়ে সে আসছিল ওই বিকেলে। তো তার রিক্সা সহ সেই প্যাসেঞ্জার সবকিছু তছনছ হয়ে গেছে। তখন সে কাঁদছে, মানে তখন দেখছি যে তার হাত মুখ সব ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। এবং রক্ত বেরোচ্ছে মানে সে পুরো ওই রিক্সার ভিতরে যে একটা প্যাসেঞ্জার, একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে। আর তার মানে কতগুলো প্যাসেঞ্জার তারাও সেই অর্ধমৃত অবস্থায় সে একটা কালভার্টের নিচে লুকিয়ে বসে আছে। আর এই দাদাটা ওই আছাড় খেতে খেতে রিক্সা থেকে অনেকটা দূরে একটা জমির ধারে গিয়ে পড়েছিল। হাত মুখ সব ফেটে গেছে, মানে সব রক্ত বেরোচ্ছে, রক্তাক্ত অবস্থা। আর আমি তখন আরো একটা জিনিস তাকিয়ে দেখি বীভৎস, তখন আমার ভয় লেগে গেছে যে আমি যে গাছটা ধরে বসেছিলাম তার পাশের গাছটা গোড়া সমেত উপড়ে পড়েছে। মানে যেদিকে উপড়ে পড়েছে, যে আমার গাছটাও যদি ওইদিকে, আমার ধরা গাছটা যদি উপড়ে পড়তো তাহলে আমি মরে যেতাম, কারণ ওই দিকেই উপড়েছে। মানে সব ঝড়ের ঝড়ের যেদিকে মুখটা ছিল সেদিকেই ওই গাছটাও উপড়েছে। এবং আমি আমি যেটা ধরে বসে আছি সেই গাছটার ওই গাছটা প্রায় সমান সমান গাছ, একই রকমের গাছ। তো তারপরে দেখছি যে একজন আসছে কাঁদতে কাঁদতে, তার দুটো গরু নিয়ে সে মানে গরুর গাড়ি করে কিছু জিনিসপত্র নিয়ে আসছিল। একটা গরু মারা গেছে, আর একটা গরু বেঁচে আছে। সেই গরুটাকে সে দড়ি খুলে দিয়েছে গলার থেকে, দিয়ে গরুটা নিজের মতো করে গরুটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে। আর সে কাঁদতে কাঁদতে সেই মানে সেই গরুর গাড়ির কিছু জিনিসপত্র সে হাতে করে নিয়ে বাড়ি যাচ্ছে। সেই দৃশ্য দেখে ভয়াবহ লাগছে, আর বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে যে আমি এই সময় বাড়ি আসি, তাহলে না জানি আমার কি হয়েছে। মা বাবা সবাই বাড়িতে কান্নাকাটি করছে। তো আমি তখন সাইকেলটা সেই বরফের ইয়ে থেকে তুলে তখন দেখছি আমার হাত পা গুলো আর মানে খেলছে না, এত ব্যথা হচ্ছে। দিয়ে কোনো রকমে আমি তুলে সেই ঠাকুরের নাম করতে করতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এসে তখন দেখছি বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। একটা বড় আম গাছের মাথা পুরো ভেঙে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে পড়েছে। পাশাপাশি বাড়ির কয়েকগুলো অ্যাজবেস্টারের চাল সব খুলে কোথায় চলে গেছে, বাইরে বিভীষিকা চলছে গ্রামে। তো এবং সেই সময় আমরা দেখেছিলাম ডাব গাছের মানে নারকেল গাছের যে নারকেলগুলো হয় ডাবগুলো, প্রত্যেকটা নারকেল ফুটো হয়ে গেছিল ওই পাথরের ইয়েতে। এটা ওই 2000
হয়তো ৩-৪ দিন এরকম একটা ঘটনা আমার ঠিক মনে নেই, কিন্তু মাঘ মাসে হয়েছিল আমাদের দিকে। তো তারপরে এসে আমি বাড়িতে মা বলছে, "শিগগির জামাকাপড় খোল।" তখন তো কাঁপছি। জামাকাপড় খুলে আমাকে সেই উনুনে ঘুঁটে দিয়ে মানে আগুন করে যে সেই গামছা দিয়ে তোয়ালে দিয়ে আমাকে গাগুলো সেঁক করা হয়। তখন দেখছি আমার পিঠে লাল, লাল দাগ হয়ে গেছে। ফেটে ফুটে কিন্তু আমার যায়নি। ওখানে যারা পড়েছিল প্রত্যেকের হাত মুখ ছিঁড়ে ফেটে, হ্যাঁ? মানে যে যার মতো করে ক্ষতি হয়ে গেছে। আমার কিন্তু এতটুকু ক্ষতি হয়নি। শুধু লাল, লাল দাগ হয়ে গেছিল আর ব্যথা হয়েছিল মাথায়। মনে হচ্ছে যেন কে যেন মেরেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। তো সেই দিনের সেই ঠাকুরের দয়ায় ওই গাছটাও যদি যদি কোনো কারণে যদি ওই গাছটার নিচে থাকতাম তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো সেই জীবনের সেদিন ঘটনাটা আমি পুরো কাছ থেকে দেখেছিলাম যে ঠাকুর যেন সশরীরে আমাকে পুরো বাঁচালেন। নাহলে আমার পক্ষে বাঁচা অসম্ভব হয়ে যেত। তো যাই হোক, সেদিনের সেই ঘটনার পর আমি পরের দিনকে একটা সৎসঙ্গে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি বলেও ছিলাম দাঁড়িয়ে এবং আমি কেঁদে ফেলেছিলাম বলতে, বলতে। পরে ইষ্টভীতিটা ভাবছিলাম যে না, ঠাকুর ইষ্টভীতির একটা নিশ্চয়ই গুণাগুণ, তার নামের একটা গুণ আছে। তো সেই দিনের পর আমি ইষ্টভীতি সেই সময়ে আমি ইষ্টভীতি বাড়িয়ে দিয়েছিলাম যে না, না ইষ্টভীতিটা এরকম করা ঠিক হবে না। তো যাই হোক, আজকে আর সময় আর বেশি নেই। তারপরে সেই ইষ্টভীতি আস্তে, আস্তে বাড়াতে থাকি। নাম ধ্যানও আরো আঁকড়ে ধরে থাকি। আজকে সেই একটু করে করা হঠাৎ করে গত বছর ডিপি ওয়ার্কসের কাজের সঙ্গে আমি যুক্ত হই এবং এরপরে বললাম ঘটনা বললে অনেক কিছুই সময় লেগে যাবে। তো তারপরে আমি আস্তে, আস্তে সেই গ্যারেজ তিনি যে দয়া করে আমাকে এই জায়গায় বসাবেন আমি জানতাম না। আজকে আমি একটা অফিসে চাকরি করি, ইলেকট্রিক অফিসে। তো সেখানে আমার সামনে কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, টেলিফোন সবকিছু নিয়ে বসে থাকি। সেখানে আমাকে ৫ জন মানুষ এসে আমাকে স্যার বলে। এটা আমি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কোনো উপায় নেই। কারণ তারা হয়তো সেই যোগ্য বলে তিনি তৈরি করেছেন। আমি ছিলাম একদমই কাঠের বিড়াল। তিনি দয়া করে আমাকে জ্যান্ত বিড়াল করেছেন। তো জ্যান্ত মানে এতটাই জ্যান্ত করেছেন যে জীবিত করেছেন যে আমাকে আমি ভাবতেও পারিনি যে তিনি এমন করবেন। কারণ যখন গ্যারেজে কাজ করি তারপরে একটা সময় গ্যারেজে কাজ ভালো চলতে থাকে না। অনেক, অনেক কথা আছে। তো আমি মনে হয় ২৫ পর্যন্ত আমাকে টাইম দেওয়া হয়েছিল। আমার কি টাইমটা ওভার হয়ে যাচ্ছে দিদি? না না, ৩০ দাদা, ৩০ ৩০। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি আর ২-১ টা কথা বলে নিই। তো তারপরে আমি অ্যা আ আচার্যদেবের কাছে নিবেদন করি গ্যারেজ চলতে, চলতে যে ঠিকমতো আমার গ্যারেজ ভালো চলছে না। তখন আমি নিয়মিত সৎসঙ্গ করতাম বিকেলের দিকে। ব্যবসা করতে গেলে যে সময় দিতে হয় সেভাবে দিতাম না। তো তাতে করে হয়তো জানি না কি কারণে গ্যারেজ ব্যবসা ঠিকমতো চলে না। দাদা বলেন বন্ধ করে দিতে। তো সেই বন্ধ করে দেওয়াটাই ভালো হয়েছিল আমার। তারপর তিনি দয়া করে সেই বন্ধ করার বলেছিলেন বলেই আস্তে, আস্তে কাজ খুঁজতে, খুঁজতে আবার এভাবে এটাও একটা খুব বড় ঘটনা আছে। তো সেটাও জায়গাটা কাজে জড়িয়ে পড়ি এবং আজকে আমি ও কে মানে চুপ, 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 চুপ। এই তো, এই তো, এই একটু ধরো, ধরো। এই তো, এই তো, এই তো। একবার ধরো, ধরো। এই তো বাবু। ধরো, ধরো। তো তারপরে আমি সেই কর্ম আচার্যদেবের বলায় তারপরে আমি যখন কাজ খুঁজতে থাকি একদম তিনি দয়া করে আমি ভাবতেই পারিনি যে আমি আবার আমার জীবনের এত বড় একটা টার্নিং পয়েন্ট আসবে। তো আমি গ্যারেজের কাজ ছেড়ে যখন আমি অফিসের কাজে জয়েন করি আমি অবাক হয়ে গেছিলাম যে আমি কিভাবে যোগ্য হলাম আমি নিজেও জানি না। কারণ আমার সব দিক থেকে শিক্ষাগত যোগ্যতা বা সবকিছুই এমন কিছু না। তো তিনি দয়া করে সেই যোগ্য করে দিয়েছিলেন বলেই হয়তো আমি আহ, আজকে সেই জায়গায় ছিলাম। তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে কোথায় গ্যারেজ চলে গেল আজকে। যেভাবে তিনি আমাকে আমি একদম অক্লেশে সবার সামনেই বলতে পারি তিনি আমি একদম কাঠের বিড়াল মানে এটা শুধু কথার কথা নয়, সত্যিই তাই। একদম একদম গ্যারেজের একটা ছেলের ঠিক যেমন কোয়ালিটি দরকার বা যেমন চলাবেলা যেমন তার হওয়া ঠিক তেমনই ছিলাম। সেই জায়গা থেকে তুলে আজকে তিনি বর্ধমান জেলার ডিপি ওয়ার্কসের তিনি দায়িত্বে ডিস্ট্রিক্ট অ্যাডমিনের দায়িত্ব দিয়েছেন এবং না জানি কতটুকু পালন করি, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি। আজকে তার দয়ায় আমি সব দিক থেকে তিনি আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এবং সুন্দর থাকার উপায় তিনি করে দিয়েছেন। আজকে চেষ্টা করি, এই যে বললাম আমি সত্যি বক্তা নই, কথা বলতে হয়তো পারি না, সত্যিই তাই। কিন্তু তিনি দয়া করে যতটুকু বলান, তিনি দয়া করে যতটুকু আমাকে সেই সুযোগ করিয়ে দেন, তিনি আমাকে যাই বলার চেষ্টা করেন আমি সেইভাবেই বলার চেষ্টা করি। আহ, আশা করি আমি যতটুকু আজকে পারলাম, মানে আমার তার দয়ার কথা আমি বললাম এবার আমার ছেলেটা উঠে যায় এই জন্য আমি কোনোদিনই ভোরের দিকে জয়েন করতে পারিনি না। অ্যাকচুয়ালি এই ছোটটা এই ১ বছর ৩ মাস বয়স, তো ও ভোরের দিকে একটু কাঁদে। এই সময়টা ওর মা উঠে
ঠাকুর ঘরে যায়, আর আমাকে একটু ধরতে হয়, আমি তার আগেই উঠে পড়ি, বা এরকম দুজনে অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ উপায় থাকে না। আমি সেই জন্যই বারবার আমি বলি লিঙ্কে জয়েন করা একটু সমস্যা হয়ে যায়। তো এবার একটু মায়ের সাথে একটু সাপোর্ট দিতে হবে, নাহলে পরে ঠাকুর ঘর আজকে বৃহস্পতিবারও আছে, বাড়িতে লক্ষ্মী পূজা হয়, ঠাকুরের কাছে পুজো হয় সব। যাই হোক, আমি আবার পরবর্তীতে কোনোদিন যদি যুক্ত হতে পারি আরো বিস্তারিত বলবো। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ একটু ডিস্টার্ব হয়ে গেল শেষের দিকটায়। শুধু এটুকুই বলতে পারি সবার সামনে সবার কাছে আমার আবেদন নিবেদন, যে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন বর্তমান কর্মকাণ্ডের সঙ্গে যেন যুক্ত থাকবেন, দয়া করে। শুধু যেন কথার কথা হয় না, দয়া করে বর্তমান কর্মকাণ্ড যে ডিপি ওয়ার্কস, এটা যেভাবেই হোক আমাদের তার ইচ্ছাকে পূরণ করতেই হবে। প্রত্যেকটা এলাকায় যেন আপডেট হচ্ছে কিনা, আমাদের নিজেদের আপডেট হয়েছে কিনা, এই বিষয়গুলোর উপরে সবাই যেন লক্ষ্য রাখবেন। কারণ এখন আরো নতুন নতুন কাজ এসেছে, এবং ডিপি ওয়ার্কসের ভীষণ একটা বড় কর্মকাণ্ড দিন দিন আরো চলছে। তিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই কাজ করার, তাই এই সুযোগ যেন পেয়েও অবহেলা করবেন না। দয়া করে সবাই নিজের নিজের আপডেটগুলো হয়েছে কিনা চেক করে নেবেন, আর তার সঙ্গে সঙ্গে আরো মানুষদের যেন আপডেট করা যায় তার দিকে লক্ষ্য রাখুন। ডিপি ওয়ার্কসের কাজের সঙ্গে নিয়মিত যুক্ত থাকুন। শুধু কথার কথা সৎসঙ্গ করলাম, নাম ধ্যান করলাম, নিজে যজন করলাম, এটুকু যেন না হয়, যাজনটা যেন বজায় রাখবেন। আমার সময় হয়ে গেছে। সকলকে জয়গুরু জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। সবাই ভালো থাকবেন। জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা, হ্যাঁ, বলেন। আহ, শ্রদ্ধেয় দাদা, উম, হ্যাঁ, বলেন। দেবপ্রসাদ না ও আচ্ছা দাদা, আচ্ছা। আপনাকে না। শ্রদ্ধেয় দেবপ্রসাদ তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি দাদা। শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা, দাদা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, জয়গুরু। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জয়গুরু দাদা। দাদা, হ্যাঁ, আমি আছি লাইনে, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আজকে প্রসেনজিৎদার মুখে বাস্তব জীবনে দীক্ষা নেওয়ার পরে মানুষের যে পরিবর্তন হয় তা আমরা শুনলাম, উপলব্ধি করলাম। শুধু তাই না, যে একটা মানুষের জীবনে কি করে ঠাকুর যে স্বয়ং দীক্ষা দেন, দীক্ষা কোনো মানুষে দেন না, এবং সেটা যে উপলব্ধির মাধ্যমে ধীরে ধীরে তন্মুখী হয়ে উঠি আমরা, এবং বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা নিছক যেন ধর্মতা। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। তাই এই দীক্ষার মূল মন্ত্রই হচ্ছে ছোটকে বড় করে তোলো, বড়কে আরে বড়। এই উদাহরণ হচ্ছেন স্বয়ং প্রসেনজিৎদা নিজেই, নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন। আমরা অপূর্বতার ঘটনা শুনলাম, ভবিষ্যতে আরো আরো শোনার ইচ্ছা থাকলো। আমরা সকলেই মিলে তার সার্বিক কল্যাণ প্রার্থনা করব। তিনি যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, আর পরম পিতার গুণকীর্তন করতে থাকুন, তার কাজেই যুক্ত থাকুন আজীবন। আর আমাদের মাঝেও যুক্ত থাকুন, মাঝে মাঝেই আরো আরো তার কথা শুনবো আমরা, এই আশা রাখলাম। জয় গুরু দাদা, ভালো থাকুন।